আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। আপনারা যারা ডিসাইড করেছেন যে আগামী যে প্রাইমারি পরীক্ষাটা হবে সেখানে আপনারা অংশগ্রহণ করবেন এবং প্রাইমারি একটা জব আপনাদের খুবই প্রয়োজন। সেটার জন্য আজকে আমি A to Z আলোচনা করার ট্রাই করব যে প্রাইমারির জন্য এক্সাক্টলি কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, দিনে কত ঘন্টা পড়াশোনা করবেন, প্রাইমারি জবের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি। আমি যেহেতু নিজে প্রাইমারিতে আছি, হোপফুলি আমি এটা সম্পর্কে আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবো। ফার্স্ট অফ অল আমি প্রাইমারির জবটা কেন করব? এটা তো অনেকেই বলে যে আসলে আমি এত কষ্ট করে প্রিপারেশন নেওয়ার পরে আমি কেন 13 গ্রেডের একটা জব করব। এটা নিয়ে আমাদের খুবই কনসার্ন থাকে এবং আমরা প্রস্তুতির শুরুর দিকে নিজেকে সবাই ক্যাডার ভেবে বসে থাকি। মনে হয় যে আরে আমি তো ক্যাডার হয়ে যাচ্ছি, এইসব প্রাইমারি জব আমি কেন করব। সো এটার জন্য বলতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে জবের খুবই অভাব, এটা আমরা সবাই জানি। সো আমাদের একটা অ্যাটলিস্ট জায়গা বা পায়ের নিচে মাটি শক্ত করার জন্য একটা কিছু দরকার, যেটার সর্বোৎকৃষ্ট একদম মানে মাধ্যম হতে পারে প্রাইমারি জবটা। কেন আমি বলি, ফার্স্ট অফ অল প্রাইমারি জব এমন একটা জব যেটা হয়তোবা 13তম গ্রেড, কিন্তু এটা 11 গ্রেডে আসার সম্ভাবনা অনেক বেশি এবং চলে আসছে সামনে। আমরা জানি প্রাইমারির প্রধান শিক্ষক কিন্তু 10ম গ্রেড দেওয়া হয়েছে, সেই হিসাবে সহকারী শিক্ষক 11 গ্রেডে চলে আসবে। সেকেন্ড কথা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আপনি ৩-৪ বছর একটা বিসিএস এর পুরো জার্নিটা শেষ করার জন্য 4 থেকে 4.5 বছরের সময় লাগে। এই পুরো সময়টা যখন আমরা বেকার থাকবো তখন নিজের মধ্যে ডিপ্রেশন চলে আসবে। ফাইনালি আমাদের গিয়ে মনে হবে কোনো একটা জব যদি হয়ে যেত, কিন্তু আমার পায়ের নিচে যদি মাটি শক্ত থাকে, এই কনফিডেন্সেই কিন্তু আমরা পরবর্তী যে কোনো জায়গার মধ্যে ভালো করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি মনে করি যে আমাদের গভর্নমেন্ট জব আপাতত একটা দরকার এবং যেই জবের পাশাপাশি আমি একটু প্রিপারেশন নিতে পারবো, এই জন্য প্রাইমারি জব বেস্ট। আমি কয়েকটা ক্রাইটেরিয়া বলি যেগুলো প্রাইমারিতে আপনার আসার জন্য উৎসাহ জাগাবে। ফার্স্ট কথা, আপনি প্রাইমারির জন্য বাসা থেকে জব করতে পারবেন। অর্থাৎ আপনার যদি প্রাইমারিতে জবটা হয় তাহলে আপনি মা-বাবার সাথে থেকে খুব রিল্যাক্সে বাসা থেকে জব করতে পারবেন। সেকেন্ড কথা হচ্ছে যে প্রাইমারিতে যদি আপনি জবটা হয়, তাহলে যেটা হবে যে আপনি ফার্দার যদি কোনো প্রিপারেশন নিতে চান, সাপোজ কারো বিসিএস প্রিপারেশন হতে পারে, কারো জন্য ব্যাংকের এডি হতে পারে, বাংলাদেশ ব্যাংকের এডি। সো এটার চেয়ে যে ভালো জবগুলো আছে, এটার জন্য যদি আমরা পড়াশোনা করতে চাই, তাহলে আমার মনে হয় প্রাইমারিতে একটা কনভেনিয়েন্ট পরিবেশ আপনি পাবেন। কারণ প্রাইমারি স্কুল টাইমের বাইরে খুব বেশি প্যারাদায়ক জিনিস থাকে না। বাট আমি দেখেছি যে ব্যাংক বা অন্যান্য সেক্টরে আমার যে বন্ধু-বান্ধব বা বড় ভাইরা আছেন, তাদের জন্য জিনিসটা খুবই চাপ হয়ে যায়। সো এই চাপটা মোকাবেলা করা অনেকের জন্য কষ্ট হয়ে যায়। কখনো, কখনো অফিসের বাইরেও প্রচুর পরিমাণ কাজ করতে হয়। সো আপনার যদি লাক ভালো থাকে এবং প্রাইমারিতে যদি আপনার পোস্টিংটা একদম গ্রামের দিকে হয়ে যায়, তখন দেখা যাবে যে আপনি একটু রিল্যাক্স পাচ্ছেন। ওখানে হচ্ছে স্টুডেন্টের চাপও কম এবং আপনি পড়াশোনার জন্য কনভিনিয়েন্ট ওয়েদারও পাচ্ছেন। সো এইজন্য দ্বিতীয় কারণ, আপনি যদি পড়াশোনা করতে চান পাশাপাশিভাবে বেটার পজিশনের জন্য, আমার মনে হয় আপনার জন্য প্রাইমারি জবটা একটা আদর্শ জব হতে পারে। থার্ডলি আমি যেটা বলব সেটা হচ্ছে সামাজিক মর্যাদা। সামাজিক মর্যাদা আমাদের যদিও আমরা অনেক কিছুর প্রেক্ষাপটে হয়, আমাদের টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আসে, পজিশন অনেক হাই হতে হয়। বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন টিচার হবেন, অ্যাজ এ টিচার আপনাকে সবাই সম্মান করবে। কজ আপনি যে আপনার স্কুলের যে রিজিয়নটা থাকবে, সেই রিজিয়নে আপনি ঢোকা মাত্র কিন্তু সবার কাছ থেকে সালাম পাওয়া শুরু করে দেবেন যে, "স্যার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।" যেটা আমি পাই। আমার ছোট, ছোট বাবুগুলা বা বাচ্চাগুলা যেগুলা আছে সেগুলা আমি জাস্ট আমার এরিয়াটাতে ঢুকি, ওইখান থেকে সালাম পাওয়া শুরু হয়ে যায়। আবার এলাকায়ও আমাকে মাস্টার সাহেব বলে ডাকে এখন অনেকে, স্যার বলে ডাকে এখন অনেকে। সো আমি জানি প্রাইমারি জবটা আহামরি কোনো বড় জব না। বাট এটাকে আপনার কেউ নেগলিজিবল ভাবে দেখবে, একদম ছোট করে দেখবে, এরকম কোনো সুযোগ নাই। আর সেকেন্ড কথা হচ্ছে যে এখন তো প্রাইমারি জবটা আসলে আ খুবই সোনার হরিণ টাইপসের হয়ে গেছে। কারণ এখন কিন্তু অনার্স পাস যোগ্যতা সবারই প্রয়োজন হয়, অথবা ডিগ্রি। সো যেহেতু ডিগ্রি বা অনার্স আগে ইন্টার পাস ছিল, এখন এটাকে অনার্স করা হয়েছে। সো এটাকে ছোট করে দেখার মতো কোনো রিজন নাই। ওকে? সো এই কয়েকটা হচ্ছে আমাদের প্রাইমারিতে জব করার পিছনে রিজন। আর আরেকটা কথা হচ্ছে যে যাদের আসলে আ আরেকটু ভালো ইনকামের চিন্তাভাবনা রয়েছে বা একটু সৃজনশীল যারা চিন্তা করে যে আমি অনলাইন এক্টিভিটিস করব অথবা অন্য কোনো একটা বিজনেস যেটাকে হয়তোবা বিকেল থেকে রাত পর্যন্ত করা যায়, এরকম কোনো কিছু করব, এই সুযোগটাও কিন্তু আপনাদের প্রাইমারিতে থাকছে। সো এই সবকিছু যদি বিবেচনা আমরা করি, তাহলে এই যে 13তম গ্রেডের এই জবটা, যেটা আমরা জানি খুব দ্রুতই 11তম গ্রেডে চলে আসবে এবং যেহেতু নতুন বেতন স্কেল দেবে, সো এই জবটা আমাদের জন্য একটা আকর্ষণীয় জব হতে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমি যে প্রাইমারিতে জব করব বা প্রাইমারি প্রিপারেশন নেব, একদম ফার্স্ট থেকে আমি শুরু করব কিভাবে? যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছেন, আমি জানি তাদের প্রাইমারি প্রিপারেশন অনেকটাই গুছিয়ে গিয়েছে। বাট অনেকেই আছেন, আমি আজকে কথা বলব সার্বিকভাবে, যারা একদম প্রিপারেশন শুরু করেছেন, যারা একদম প্রিপারেশনের মাঝামাঝি আছেন বা চূড়ান্ত পর্যায়ে যারা আছেন, তারাও লাস্ট মুহূর্তে কিভাবে কি করবেন, এগুলো যাবতীয় বিষয় নিয়ে আজকে আমি কথা বলব। সো ফার্স্ট অফ অল, যে যারা একদমই শূন্য পর্যায়ে আছেন, তারা শুরু করবেন কিভাবে? শুরু করার জন্য আমরা সবসময় একটা কথা বলি যে যারা সফল হয়েছে তাদের কাছ থেকে শুনবেন। ক্যাডার থেকে শুরু করে যারা মানে খুবই, খুবই ভালো জায়গায় আছেন, তারা সবসময় একটা কথা বলেন যে আমাদের ১ম যে কাজটা যেকোনো একটা জব প্রিপারেশন এর জন্য নিতে হয়, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এনালাইসিস করতে হয়। কোয়েশ্চেন এনালাইসিস।
এখন ফ্যাক্ট হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিসটা আমি করব কিভাবে? আমি কি প্রাইমারির হুট করে প্রশ্নটা পুরোটা হাতে নিয়ে নেব, নিয়ে A to Z পড়ব, পড়ে কি আমি বুঝতে পারবো? আমি তো অনেক দিন থেকে ভাইয়া জব প্রিপারেশনের বাইরে বা জব প্রিপারেশন এর আগে নেইনি। আমি কিভাবে একটা কোশ্চেন দেখেই বলবো, বুঝতে পারবো যে এটা ওই অধ্যায় থেকে আসছে বা একটা টপিকের এই সাব টপিক থেকে কোশ্চেনটা আসছে। সো কোশ্চেনটা অ্যানালাইসিস করার আসলে প্রসেসটা কি? সো ফার্স্ট অফ অল কোশ্চেন অ্যানালাইসিসের জন্য যেটা করব আমরা সেটা হচ্ছে সবগুলো কোশ্চেন হাতে নেব এরকম না ব্যাপারটা। যেকোনো আপনি বই নেন না কেন এখন প্রাইমারির জন্য স্পেসিফিক ভাবে ডিজাইন করা হোক বা কোনো ডাইজেস্ট হোক, দেখবেন আপনি কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আপনাদের একটা পেজ, কয়েকটা পেজই দেয়া আছে যেখানে বাংলা কোশ্চেন অ্যানালাইসিস, ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিস, ম্যাথ কোশ্চেন অ্যানালাইসিস, এরপরে হচ্ছে জিকে কোশ্চেন অ্যানালাইসিস, এইভাবে করে দেয়া রয়েছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদিও মার্ক ডিস্ট্রিবিউশনে এখন একটু ডিফারেন্স এসছে, এর আগে ছিল প্রাইমারি 80 মার্কের এমসিকিউ, এর দেন হচ্ছে 75 মার্কের এমসিকিউ হলো, আর এখন কিন্তু এটাকে 90 মার্ক করা হয়েছে, 90 মার্কের এমসিকিউ হবে। সো এই ডিফারেন্সটা কোনো ব্যাপার না, কারণ আমাদের যদি কোশ্চেন প্যাটার্ন আমরা বুঝতে পারি তাহলে এটা খুব বেশি প্রবলেম করবে না। ওকে, সো আসি এখন যে বাংলা কোশ্চেন অ্যানালাইসিস আমরা সাপোজ দেখলাম, এখানে কি আছে? এখানে প্রথম অধ্যায় হয়তো বা আছে, দেখেন যে ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণ অধ্যায়টা আছে। এখন ধ্বনি ও বর্ণ থেকে কত কত সালে প্রশ্ন আসছে ওখানে দেয়াই আছে, যে 2019 সালে হয়তো বা প্রশ্ন আসছে, 2022 সালে প্রশ্ন আসছে, 2021 সালে প্রশ্ন আসছে। ওকে, এইভাবে করে কিন্তু দেয়া আছে। তো আপনি যখন দেখবেন যে একটা অধ্যায় থেকে সেভারাল টাইমস কোশ্চেন আসছে, আপনি আগেই ভিতরের প্যাটার্ন বোঝার দরকার নাই, তখন আপনি বুঝেই যাবেন যে ধ্বনি ও বর্ণ অধ্যায়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো যেই কোশ্চেনগুলো থেকে প্রত্যেক বছর, যেই টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে সেগুলোকে আপনি 3 স্টার দিয়ে একটা লিস্ট করলেন। এরপরে যেগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে সেগুলোকে 2 স্টার দিয়ে একটা লিস্ট করে ফেললেন। এরপরে 1 স্টার দিয়ে বাকিগুলো আপনি লিখে ফেললেন। এখন আপনার প্রিপারেশনটা কেমন হবে? এখন যেটা হবে সেটা হচ্ছে, এই যে 3 স্টার টপিকগুলো এইগুলো বুঝে বুঝে একটু পড়া। যেকোনো একটা বই থেকে, গাইড বই থেকে। আমার মতে একদম ফার্স্টেই প্রাইমারি ডাইজেস্ট কেনার দরকার নেই। প্রাইমারি ডাইজেস্টগুলো এমন হয় যে একদমই লিমিটেড লেখা থাকে, এবং এই জিনিসগুলা যারা একটু ডিটেইল বা হচ্ছে গভীরভাবে জানে না তাদের ক্ষেত্রে সমস্যা হয়। এবং প্রাইমারি এমন একটা জব এখন হয়ে গিয়েছে, এখানে যারা বিসিএস প্রিপারেশন নেন সবাই মোটামুটিভাবে এই ইয়াটাতে কিন্তু এপ্লাই করে, প্রাইমারির জন্য এপ্লাই করে। সো কম্পিটিশন যে সহজ হবে এটা মানে ভাবার কোনো অবকাশ নাই। যার কারণে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এই টপিকগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। টপিকগুলো ক্লিয়ার আপনি যদি বুঝেন ভালো কথা, যদি না বুঝেন আপনি এখন অনলাইনে অনেক ভালো ভালো কোর্স রয়েছে যাদের মানে খুব অল্প টাকায় খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের এই কোর্সগুলো করানো হয়। তো আপনার যেই প্ল্যাটফর্ম পছন্দ, যেমন আমাদের নিজস্ব কিন্তু একটা ইয়ে আছে যে এই ব্যাচটা আমাদের রিসেন্টলি শুরু হতে যাচ্ছে। আপনারা যখন ভিডিও দেখবেন তখন আমাদের পেজের মধ্যে মেসেজ দিলেই হবে, যেখানে আমি আছি, মনির স্যার আছে, এই স্যার আছে। তো সবাই মিলে হচ্ছে আমরা কি করব, আমাদের প্রাইমারির A to Z আমরা এই টপিকগুলো পড়াবো। যাদের টপিকে প্রবলেম, কোশ্চেন বুঝতে প্রবলেম হয় তাদের জন্য এগুলো। সো আমরা আগে আসি যেখানে আমি ছিলাম। সো 3 স্টার টপিকগুলো কি করব? আগে আমি পুরোটা পড়ে ফেলব। পুরোটা পড়ে ফেলার পরে যেটা করব, আমার তো বোঝা শেষ, টপিকটা বোঝা শেষ। এখন আমি যেটা করব, এটার পরের যে এমসিকিউ গুলো আছে, অর্থাৎ এই অধ্যায়ে রিলেটেড বইয়ের মধ্যেই হোক, জব সলিউশনেই হোক, যেখান থেকে হোক না কেন এই অধ্যায়ের কিন্তু এমসিকিউ গুলো আছে। ওকে? এখন এমসিকিউ গুলো আমি সবগুলো পড়ে ফেলব। তাহলে আমার এই অধ্যায়টা পড়া শেষ, আমার এমসিকিউ গুলো পড়া শেষ। এই অধ্যায়ের এমসিকিউ গুলো পড়া শেষ। এখন এমসিকিউ পড়ার পরে এইবার আমার একদম চূড়ান্ত কোশ্চেন অ্যানালাইসিসটা হবে। কিভাবে চূড়ান্ত কোশ্চেন অ্যানালাইসিস হবে? আমি এমসিকিউ তো পড়লাম, আমি একটা টপিক বুঝে ফেললাম, আমি ওই টপিকের এমসিকিউ গুলো পড়ে ফেললাম। এখন পড়ে ফেলার পরে যেটা করব, এই টপিকের এমসিকিউ গুলোর মধ্যে যেগুলো শুধু প্রাইমারিতে আসছে সেগুলো স্পেসিফিক ভাবে আমি দাগ দেব। শুধুমাত্র প্রাইমারিতে আসছে। সরি। তাহলে প্রাইমারিতে যে এমসিকিউ গুলো চলে আসছে এগুলোকে যখন আমি সবগুলো একসাথে দেখব, তখন আমি, আমার তো পার্সপেক্টিভ জানা আছে, অর্থাৎ আমি তো টপিক ক্লিয়ার করে ফেলেছি, এমসিকিউ গুলো পড়া আছে। এরপরে প্রাইমারির সব এমসিকিউ যখন আমি একসাথে পড়ব, তখন আমি কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবো। অর্থাৎ আমি সমাস পড়েছি, সমাস থেকে প্রশ্নগুলো পড়েছি, এরপরে যখন স্পেসিফিকভাবে সমাসের প্রাইমারির প্রশ্নগুলো সব একসাথে দেখব, তখন আমি দেখব যে কর্মধারা সমাসটা থেকে তো বেশি প্রশ্ন আসছে এবং এই প্যাটার্নে প্রশ্ন আসছে। সো তখন কিন্তু আমি কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারবো। আদারওয়াইজ আমি একদম প্রথমেই একটা প্রাইমারির প্রশ্ন নিয়ে বসলাম, প্রশ্ন নিয়ে বসে একদম A to Z প্রাইমারি প্রশ্নটা রিডিং পড়া শুরু করে দিলাম। আমার কিন্তু কোশ্চেনের প্যাটার্ন বোঝার কোনো ওয়ে নাই। এই কোশ্চেন অ্যানালাইসিস আপনাকে যে কেউ করে দিতে পারবে, যে ধ্বনি ও বর্ণ থেকে প্রাইমারিতে প্রত্যেক বছর প্রশ্ন আসে, দেন হচ্ছে সমাজ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, কারক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। বাট ফ্যাক্ট হচ্ছে ধ্বনি ও বর্ণ থেকে স্পেসিফিক কী ধরনের প্রশ্ন আসে এইটা আপনার ডিটেক্ট করতে হবে। অথবা আপনি যখন কোনো বড় ভাই একদম মানে আপনভাবে পাবেন কাউকে, যে যারা অলরেডি এক্সপেরিয়েন্সড এই বিষয়ে, তারা কিন্তু আপনাকে ধরিয়ে দিতে পারবে। বাট সবচেয়ে বেটার হচ্ছে আপনি নিজে যখন রিয়েলাইজ করবেন যে কোশ্চেনের প্যাটার্নটা কি, তখন আপনার জন্য এই ব্যাপারটা সবচেয়ে ইজি হয়ে যাবে। সো আপনি হচ্ছে একটা টপিক ক্লিয়ার করলেন, এই টপিকের এমসিকিউ গুলো পড়লেন, এরপরে যাবতীয় এমসিকিউ যেগুলো শুধু ওই স্পেসিফিক এক্সামের মধ্যে আসছে এগুলো পড়লে আপনি প্যাটার্ন বুঝতে পারছেন। এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া এই এমসিকিউ গুলো থেকে এই প্রাইমারির এমসিকিউ গুলো খুঁজে বের করতে তো একটু টাইম কনজিউমিং ব্যাপার, তাই না? এইটা সমস্যা সমাধানে আবার আপনার জন্য একটা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, প্রাইমারির কোশ্চেন ব্যাংক, যেটা হচ্ছে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস।
প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস, প্রাইমারি অ্যানালাইসিস। এই প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিসের মধ্যে এটা একটা কোশ্চেন ব্যাংক যেখানে প্রাইমারির সকল প্রশ্ন ব্যাখ্যা সহ দেয়া আছে, বাট ফ্যাক্ট হচ্ছে এটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ধ্বনীয় বর্ণ থেকে বিগত সালে প্রাইমারিতে যতগুলো প্রশ্ন আসছে এগুলো সব একসাথে দেয়া আছে ব্যাখ্যা সহ। এরপরে সমাজ থেকে যতগুলো কোশ্চেন আসছে এগুলো সব একসাথে দেয়া আছে ব্যাখ্যা সহ। এরপরে ম্যাথের ক্ষেত্রে লসাগু গসাগু থেকে যতগুলো প্রশ্ন আসছে এগুলো সব একসাথে দেয়া আছে, যার কারণে এই যে আপনার যে এমসিকিউ থেকে আবার ডিফারেন্টভাবে এগুলোকে খুঁজে বের করার দরকার হলো, এগুলো কিন্তু ফার্দার আপনার কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছে না, এটা এখানের মধ্যেই দেয়া আছে। যার কারণে আপনি যেটা করবেন সেটা জাস্ট আপনি এই যে এই অধ্যায়টার উপর ক্লাস করলেন, ক্লাস করে ক্লিয়ার হয়ে গেলেন। এরপরে এমসিকিউ কি কি প্রশ্ন এখান থেকে প্রাইমারিতে আসছে জাস্ট এই বইটা খুললেন, প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস খুললেন, আপনি দেখতে পারলেন যে আচ্ছা আচ্ছা এইখান থেকে এইভাবে প্রশ্নগুলো আসছে, অর্থাৎ প্যাটার্নটা এইটা। সো এটা রিসেন্টলি বের হয়েছে, যার কারণে আমি আপনাদেরকে খোঁজটা দিলাম, কারণ এর আগে জব সলিউশনগুলো যতগুলো ছিল সবগুলো হচ্ছে এক্সাম বেসড, মানে হচ্ছে 2020 সালে যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলোর প্রশ্ন একসাথে, 21 সালে যেগুলো হয়েছে বাংলা ইংলিশ ম্যাথ জিকে এইভাবে করে, অথবা বাংলা ইংলিশ পার্ট করা আছে কিন্তু অধ্যায় ভিত্তিক পার্ট করা নাই, বাট এখানে একদম টপিক অনুযায়ী সাজানো আছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কথা গেল। তাহলে আমরা যেটা করব কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা টপিক বাছাই করব, যেটা এই বইয়ের মধ্যেও সুন্দর করে দেয়া আছে, 3 স্টার টপিক কোনগুলো, 2 স্টার টপিক কোনগুলো, 1 স্টার টপিক কোনগুলো, ওই অনুযায়ী লিখবো। এরপরে একটা একটা করে টপিক আমরা শেষ করব। 3 স্টার টপিকগুলো কিভাবে শেষ করব? 3 স্টার টপিকগুলো শেষ করব আমাদের পড়ে পড়ে যদি বুঝতে পারি ইটস ওকে, আমরা বুঝলাম। পড়ে যদি না বুঝতে পারি আমরা কোনো একটা কোর্সে এনরোল করে ফেললাম, যেখান থেকে সুন্দর করে এই জিনিসগুলোকে আমরা ক্লিয়ার হলাম। এরপরে এটার এমসিকিউ গুলো পড়ে ফেলবো। এমসিকিউ গুলো করার ক্ষেত্রে প্রথম আমরা হচ্ছে প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস থেকে এমসিকিউ এর প্যাটার্নটা বুঝবো যে প্রাইমারিতে কোন প্রশ্নগুলো আসে। এরপরে বাকি যে এমসিকিউ গুলো আছে এগুলো হচ্ছে আমরা জব সলিউশন থেকে বা যে কোনো একটা জায়গা থেকে যদি পড়ে ফেলি, তাহলে এই টপিকটার উপর আমার প্রিপারেশন পুরোপুরি কমপ্লিট। এখন আপনার সাথে কেউ কম্পিট করার মতো নেই, সে বিসিএস প্রিপারেশন নেক, ব্যাংক প্রিপারেশন নেক, হোয়াট এভার ইট ইজ, মানে সে যেই প্রিপারেশনে নিক না কেন আপনার প্রিপারেশন কিন্তু কোনো অংশে আর কম নেই, কারণ একটা টপিকের আপনি পার্সপেক্টিভ জানেন, একটা টপিকের কোশ্চেন প্যাটার্ন জানেন প্রাইমারির, একটা টপিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনি পড়ে ফেলেছেন। যেহেতু বিসিএস এর মতো এখানে 10টা সাবজেক্ট নেই, তাই এই প্রিপারেশনটা নেওয়ার জন্য, এইভাবে ভেঙে ভেঙে প্রিপারেশনে নেওয়ার জন্য আপনার 2.5 থেকে 3 মাসই যথেষ্ট, 3 মাস যথেষ্ট। এখন কথা হচ্ছে যে ভাই এই 2.5 থেকে 3 মাস আমি কেমন পরিশ্রম করব? এই 2.5 থেকে 3 মাস আপনার যে পরিশ্রমটা করতে হবে এটা হতে হবে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম। আমি সবসময় একটা কথা বলি, কেউ যদি বিসিএস প্রিলিতে টিকতে চায় তাহলে তার 6 মাস অ্যাটলিস্ট পরিশ্রম করা দরকার, 10 ঘন্টা প্লাস। কেউ যদি প্রাইমারিতে টিকতে চায় তাহলে তার অ্যাটলিস্ট 7 ঘন্টা অথবা 6 ঘন্টা প্লাস পরিশ্রম করা দরকার 6 মাস। এবং কেউ যদি অন্যান্য হচ্ছে 13 থেকে 20 গ্রেডের যে কোনো জবের মধ্যে কোয়ালিফাই করতে চায় তাহলে তার দিনে অ্যাটলিস্ট 3 ঘন্টা প্লাস পড়াশোনা করা উচিত, যদি ফেয়ার নিয়োগ হয়। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আমার তো প্রাইমারির ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টা পড়লেই এনাফ, আপনি বললেন হ্যাঁ সেটা যদি 6 মাস প্লাস থাকে, কিন্তু আমাদের এখন টাইম কতটুকু পাবো এটা আমরা এখনো শিওর না। সার্কুলার হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এই সময়টাকে 3 মাসের মধ্যেই চলে আসবে। তো 3 মাসের মধ্যে যদি চলে আসে তাহলে 3 মাসে কিন্তু আমার এই সময়টা 6 ঘন্টা থেকে বাড়িয়ে 10 ঘন্টা প্লাস করতে হবে। অর্থাৎ আমার কম্পিটিশন যেহেতু হাই, আমাকে খুব ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে আমার এখন পড়াশোনাটা ভাইয়া আমি তাহলে হোক, আমি ডিসাইড করেছি আমি 10 ঘন্টা প্লাস পড়াশোনা করব অথবা 8 ঘন্টা প্লাস পড়াশোনা করব। এখন পড়াশোনার প্রসেসটা কি হবে, টেকনিকটা কি হবে? আমি যে এই যে 1 স্টার 2 স্টার এবং 3 স্টার টপিকগুলো লিখে ফেলেছি, 1 স্টার 2 স্টার 3 স্টার টপিকগুলো লেখার পরে এইভাবে পুরো আমার একটা ডায়েরি থাকবে। ওকে, এই ডায়েরির মধ্যে আমরা কি করব, এই টপিকগুলো সুন্দর করে লিখে ফেলবো। লিখে ফেলার পরে এখন আমরা যেটা করব যে আগামী 2 মাস আমরা টার্গেট নেব যে আগামী 2 মাসে এই টপিকগুলো আমি সব শেষ করব, যে কোনোভাবে শেষ করব। সেই ক্ষেত্রে করণীয় কি, এখানে 3 স্টার 2 স্টার 1 স্টার মিলে, যেমন বাংলা ব্যাকরণে প্রায় আমি যদি এটা মিশিয়ে ফেলি যে বাংলা ব্যাকরণে প্রায় দেখবেন আপনারা যে 36 প্লাস টপিক আছে, 36 প্লাস টপিক আছে। কিন্তু সব টপিক তো আমার প্রাইমারির জন্য দরকার নাই, আমার প্রাইমারির জন্য দরকার হচ্ছে 12 থেকে 14টা টপিক দেখবো আমরা। তো এই 12 থেকে 14টা টপিক আমরা শেষ করব। আমাদের সময় কয় মাস? আমাদের সময় হচ্ছে 2 মাস। তো 2 মাসে আমাদের এই একটা একটা করে টপিক যদি আমরা কত দিনে করে নেই এটা ভাগ করে নেই, তাহলে কিন্তু আমাদের হয়ে যায় একটা সিম্পল হিসাব। তাহলে আমরা টোটাল আমাদের টপিক কতগুলো হয়, বাংলা ইংলিশ ম্যাথ জিকে মিলে টোটাল কতগুলো টপিক হয়, এই টপিকগুলো আমরা সুন্দর করে ডায়েরিতে অলরেডি লিখে ফেলেছি, এই টপিকগুলো লিখে ফেলেছি। এখন 2 মাস আমাদের সময়, এই 2 মাস আপনি নিজে বসবেন, বসে টোটাল কয়টা করে টপিক, একটা টপিকের কতটুকু অংশ করে নিলে আপনার 2 মাসে এটা ফুলফিল হয়, এটার একটা প্ল্যানিং করা লাগবে। এটা হচ্ছে ডে বাই ডে, ডে ওয়াইজ। ওকে, তার মানে আমি ডে 1-এ এটা পড়বো। প্রথমে আপনি দেখবেন যে
কতটুকু করে একদিনে করে রাখা যায়, একদিনে করে রাখলে কতটুকু করে হবে। তারপরে আপনি প্ল্যানিংটা পুরাটা করবেন যে ডে 1 এ আমি এতটুকু পড়বো, ডে 2 তে আমি এতটুকু পড়বো, ডে 3 তে আমি এতটুকু করব। ছোট্ট, ছোট্ট করে যদি টার্গেট আমরা নেই, দেখা যাবে যে এই টার্গেটগুলো ফিল আপ করা সহজ হয়ে যায়। কিন্তু একবারে যদি পুরো সিলেবাসটা নিয়ে আমি বসে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুবই, খুবই, খুবই হার্ড হয়ে যায় যে আল্লাহ এত কিছু একদম সমুদ্র মনে হবে। বাট আমাদের যদি টার্গেটটাকে আমরা স্পেসিফিক করে নিয়ে আসি, টার্গেটটাকে যদি আমরা ছোট করে নিয়ে আসি, আমরা দেখব যে টার্গেটটা আমাদের প্রতিদিনেরটা প্রতিদিন হচ্ছে আমি একটু, একটু করে এগিয়ে যাচ্ছি প্রিপারেশনের দিকে। ওকে? সো এটা আমাদের করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডে বাই ডে টার্গেট ফিক্স করতে হবে। আমাদের দেখা গেল যে ডে 1 থেকে 4 খুব কঠিন একটু টার্গেট রাখলাম আমরা যে এই টার্গেটটাকে ফুলফিল করতে হবে আমার। তারপরে আমরা ডে 5 এ গিয়ে একটু রিল্যাক্সিং রাখলাম রুটিনটাকে যে ডে 1 থেকে 4 খুব ভালোভাবে পড়াশোনা করব, অনেক টাইম ধরে পড়াশোনা করব। ডে 5 এ গিয়ে আমি 1 থেকে 4 পর্যন্ত ডেগুলোকে একটু রিভিশন দিব এবং এই রিভিশন জিনিসটা বা হচ্ছে টাইমটা আমাদের খুব রিল্যাক্সিং হবে। যেই ডেটাতে আমরা এট লিস্ট প্রিভিয়াস ইয়ারের পড়াগুলো একটু, একটু করে হচ্ছে রিভিশন দিয়ে নেব। সো ফার্স্ট কথা হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিসটা। কোশ্চেন অ্যানালাইসিস আমি করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের টপিক বাছাই করে ফেললাম। এরপরে হচ্ছে এই টপিক বোঝার জন্য হচ্ছে আমরা পুরোপুরিভাবে ক্লাসটা করে ফেললাম। আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো চাইলে করে ফেললাম। বোঝার পরে যেটা হলো সেটা হচ্ছে এমসিকিউগুলো। এখন এমসিকিউগুলো প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস থেকে আমরা দেখে নিলাম যে কোশ্চেন প্যাটার্নটা কি প্রাইমারির। এরপরে যাবতীয় কোশ্চেনগুলো জব সলিউশন থেকে পড়ে নিলাম এমসিকিউগুলো। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা প্ল্যানটা করে ফেলবো যে আগামী 2 মাসে কিভাবে শেষ করব এবং সেটা ডে ওয়াইজ প্ল্যানটা করে ফেলবো। এইভাবে করে যদি আমরা ধাপে, ধাপে এগিয়ে যাই, আমার মনে হয় যে আগামী 2 মাস পরে আপনার একটা প্রাইমারির মোটামুটি প্রিপারেশন দাঁড়িয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমাদের তো অনেকগুলো টপিক পড়া আছে বা হচ্ছে অনেকের হচ্ছে প্রিপারেশনটা অনেক দূর এগিয়ে গিয়েছে। তারা কি করবে? তারা এই কোশ্চেন অ্যানালাইসিসটাতে ফোকাস করবে। যাদের বেসিক মোটামুটিভাবে ক্লিয়ার করা আছে অথবা হচ্ছে যাদের পার্সপেক্টিভ ক্লিয়ার, তারা কোশ্চেন অ্যানালাইসিস বেসড পড়াশোনাটা করতে হবে। ওকে? সো এই হচ্ছে আমাদের যাবতীয় প্রিপারেশন অথবা মানে প্রাইমারি প্রিপারেশনের A to Z আমি আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমার মনে হয় যে যদি আপনারা চান যে একদম ভাইয়া এই জিনিসগুলা আমি কষ্ট করতে রাজি না। যে আমি কিভাবে কোন টপিকগুলা 3 স্টার কোন টপিকগুলো 1 স্টার কিভাবে আমি পড়াশোনা করলে প্রাইমারি জবটাকে এনশিওর করতে পারবো, তাদের জন্য সেটা হচ্ছে আমাদের এই ব্যাচটা যে প্রাইমারি ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সে যে যা থাকছে যে আগামী 3 মাস আপনারা পুরোপুরিভাবে আমাদের তত্ত্বাবধানে থাকবেন। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলসের পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে শুধু প্রাইমারি প্রশ্ন বিশ্লেষণের উপরই 4টা ক্লাস থাকবে। অর্থাৎ একটা করে টপিক থেকে ইচ অ্যান্ড এভরি টপিক থেকে একটা করে টপিক থেকে কোন প্রশ্ন কতবার আসছে, এখান থেকে আর মানে ফার্দার কোন প্রশ্নগুলো হতে পারে, কি সমাচার, এই যাবতীয় জিনিসগুলো আমরা 4টা একদম বাংলার জন্য একটা, তারপরে ইংলিশের জন্য একটা, তারপরে ম্যাথের জন্য একটা, তারপরে হচ্ছে জিকের জন্য একটা, এরকম 4টা ক্লাস রাখছি শুধুমাত্র এই কোশ্চেন অ্যানালাইসিসগুলো এবং প্যাটার্ন বোঝার জন্য। আপনাদেরকে একদম ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে যে কোন টপিক থেকে কি ধরনের কোশ্চেন হয়। এরপরে হচ্ছে 60+ টপিক ভিত্তিক লাইভ ক্লাস। অর্থাৎ ওই যে আমি বললাম যে আপনাদের যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে আপনাদেরকে এই যে ইংলিশ, ম্যাথ, বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞানের 60টা ক্লাস হবে। এই 60টা ক্লাসের মধ্যে স্পেসিফিকভাবে সবকিছু এইভাবে বলে দেওয়া হবে। ওকে? সো এই হচ্ছে আমাদের। এখন আসি আমরা কোর্স ম্যাটেরিয়াল। এই কোর্সের জন্য কি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করব সেটা যদি দেখি, তাহলে হচ্ছে 25টা সাবজেক্টিভ এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে। প্রয়োজনীয় সংখ্যক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও, ক্লাস রেকর্ড সুবিধা, অর্থাৎ যে ক্লাসটা আপনি কোনো কারণে লাইভে মিস করে ফেলবেন সেই ক্লাসটাকে আপনি ফিচার অপশনে গেলে রেকর্ড অপশনের মধ্যে পেয়ে যাবেন। প্রাইমারি শিক্ষক এবং দেশের জনপ্রিয় টিচার দ্বারা গঠিত টিচার প্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের হচ্ছে মঞ্জুর আলম ভাইয়া রয়েছেন, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে মনির স্যার রয়েছেন এবং আমি রয়েছি। সো আমার মনে হয় যে আপনারা ম্যাথের জন্য তো জানেন, আপনি মনির স্যার আপনারা অনেকেই চিনেন। সো আমার মনে হয় যে আমরা আপনাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবো এবং বেসিক টু অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার প্রশ্ন বিশ্লেষণ করে ফাইনাল সাজেশন। ওকে? সো এই কোর্সটা করলে শুধু যে প্রাইমারিতে মানে আপনার জন্য হেল্পফুল হবে এরকম না, যেহেতু এগুলাকে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে টপিকগুলো। সো এই কোর্সের মাধ্যমে আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধন 11 থেকে 20 গ্রেডের কিন্তু যে কোনো চাকরির মোটামুটিভাবে প্রস্তুতি হয়ে যাবে। ওকে? এবং এইটাতে কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট চলছে, 70% ছাড় চলছে এটাতে। কারণ হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলসের 1 বছর পূর্তি মানে এই যে জব অ্যান্ড স্কিলস সেগমেন্ট আর আমাদের হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমরা এটাকে ছাড় দিয়েছি। আপনারা যদি চান এই ছাড়ের মধ্যে ভর্তি হতে, তাহলে দ্রুতই কিন্তু আমাদের এই পেজের মধ্যে এসএমএস করতে হবে। হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলসে এসএমএস করলে আপনাকে কোর্স প্ল্যান এবং কিভাবে ভর্তি হবেন এই যাবতীয় প্রসেস কিন্তু বলে দেওয়া হবে। সো আমার আজকের যে আলোচনার বিষয় ছিল, আমার মনে হয় এটা আপনাকে প্রিপারেশন গুছিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে এবং আপনাদের যদি মনে হয় আমাদের সাথে কন্টিনিউ করা উচিত, তাহলে অবশ্যই কোর্সে এনরোল করে ফেললে হোপফুলি আগামী 2.5 থেকে 3 মাস পুরোপুরিভাবে আমাদের তত্ত্বাবধানে থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। সো সবার জন্য শুভকামনা যারা প্রস্তুতি
নিচ্ছেন, যারা কোর্স করবেন অথবা করবেন না, পরিশ্রম করলে অবশ্যই ইনশাআল্লাহ সফলতা আসবে। তবে আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা একটু সিস্টেমেটিক ওয়েতে একটা স্ট্রাকচারড ওয়েতে প্রিপারেশনটা নেবেন। তাহলে অনেকের থেকেই এগিয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।